আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা হোমিওপ্যাথিক দর্শন তৃতীয় বর্ষের একটি ক্লাসে অংশগ্রহণ করব সবাই। তো সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ এবং খুব সংক্ষিপ্ত একটি ক্লাস, কারণ ক্লাসগুলোকে সেভাবেই সিলেবাসের আলোকে এবং যেভাবে আপনারা অলরেডি পেয়েছেন যে কয়টি ক্লাস হবে এবং কোন ক্লাসে কি হবে সেই ধারাবাহিকতায় আমরা ক্লাস নিচ্ছি। সুতরাং আজকের 4 নম্বর ক্লাস হোমিওপ্যাথিক ফিলোসফি, এবং এই ক্লাসে আমরা আজকে যা আলোচনা করব, আমরা যা শিখব তা হলো গতি সম্পর্কীয় নিউটনের তৃতীয় সূত্র, যেটা ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত ক্রিয়া নামে পরিচিত। এটা আমরা হোমিওপ্যাথিক ফিলোসফির আলোকে নিউটনের তৃতীয় সূত্র আমরা পর্যালোচনা করব। আরেকটা বিষয় আমরা শিখবো আছে সমজাতীয় বিকর্ষণ ও বিপরীত জাতীয় পরস্পরকে আকর্ষণ করে। এই যে একটি দর্শন, এই যে একটি চিন্তা, এই যে একটি বিষয়, এটা নিয়ে আমরা আলোচনা করবো। কাজে আজকের আলোচনা দুটা বিষয় থাকবে, যেটা হলো হোমিওপ্যাথিক ফিলোসফির সাথে খুবই গুরুত্বপূর্ণ। তো নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে একটু আমরা পরিচিত হইতে চাই। অলরেডি মনে হয় আপনারা সবাই জানেন, তাই না? নিউটনের তৃতীয় সূত্র কম বেশি পরিচিত আছেন মনে হয়, তাই না? তো কি একটু বলবেন? জি স্যার, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু মানে খুবই সুন্দর। এটা আমরা সবাই জানি, কিন্তু এটা ব্যবহারিক ব্যবহারিক যে রূপ ব্যবহারিক যে রূপ এবং দার্শনিকভাবে তার যে ব্যাখ্যা, মেডিকেল ফিলোসফির আলোকে যে ব্যাখ্যা, মেডিকেল সায়েন্সের যে ব্যাখ্যা, হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের যে ব্যাখ্যা, এই বিষয়ে আমরা একটু চিন্তা করলেই হয়। তো হ্যালো, আচ্ছা, হ্যাঁ, আমরা একটু দেখি কি আছে। এটা নিউটনের তৃতীয় সূত্র। নিউটন যখন কোনো পদার্থ বা অনুপরমাণু নিয়ে ভাবতেছিলেন এবং শক্তি বা মহাকাশ বা যেটাকে বলা হয় মানে গ্রেভিটেশনাল ফোর্স, এটা নিয়ে যখন উনি চিন্তা করতেছিলেন, অর্থাৎ যেমন উনি যখন দেখতেছিলেন যে পৃথিবীতে কোনো জিনিসের তার অভ্যন্তরের দিকে টেনে রাখার একটা প্রবণতা আছে, যে ভূ অভ্যন্তরের দিকে টেনে রাখা, এটা হলো আমাদের এই পৃথিবীর আশেপাশের বিষয়কে কেন্দ্র করে। আবার যদি আমরা দেখা যায় যে মধ্যাকর্ষণ শক্তির উপরে যখন চলে যাওয়া হয়, তখন দেখা যায় সেটা ঊর্ধ্বমুখী আরেকটি শক্তি কাজ করে। তো নিউটন এটা প্রথমে দেখতে পেলেন যে আসলে এই ধরনের একটা বিষয় কাজ করে। পাশাপাশি তিনি দেখলেন যে যে কোনো একটা বস্তু কোথাও নিক্ষেপ করলে সেটা আবার ফিরে আসে। এই ধরনের অনেক বিষয় কিন্তু নিউটন এইসব মানে শক্তির বা গতির সূত্র নিয়ে বা গতি বিষয়ক চিন্তা ভাবনা উনি করতেছিলেন। তো যাই হোক, এবং ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে ভাবতেছিলেন উনি অনেক, এই বিষয় নিয়ে গবেষণা করে সূত্র আকারে সর্বশেষে আবিষ্কার করলেন। তো এর আগে কিন্তু উনি অনেক অনেক এইসব বিষয় নিয়ে মানে ব্যবহারিক ভাবে চিন্তা করেছিলেন, কারণ বিজ্ঞানীরা যখন কোনো একটি মানে বিষয়ের উপরে যখন সূত্র আকারে কোনো জিনিস প্রকাশ করে বা সূত্র আকারে যখন কোনো জিনিস আবিষ্কার হয়, কিন্তু তার পূর্বে আমরা জানি যে তার পূর্বে কিন্তু অনেক গাণিতিক, যৌক্তিক, থিওরি, মতবাদ, এইসব বিষয় নিয়ে অনেক কিন্তু ভাবতে হয়, চিন্তা করতে হয়, তারপরে সেটা সূত্রে আকারে রূপান্তরিত হয়। সূত্রে কিন্তু প্রথমেই আসে না। এই প্রসঙ্গে আমি এটুকু বলে রাখলাম এই জন্য যে সূত্র কিন্তু তখনই তৈরি হয় যখন একটা বিষয় নিয়ে দীর্ঘদিন পর্যালোচনা, দীর্ঘদিন অনুসন্ধান, গবেষণা ইত্যাদি, যেটাকে মতবাদ শুরু হয়, মতবাদ থেকে তারপরে সেটা মানে এক ধরনের থিওরি থেকে তারপরে ধীরে ধীরে
বা হাইপোথিসিস, তারপরে হয় সূত্র। কাজে সূত্রে রূপান্তর হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু অনেক পরের একটা বিষয়। তার আগে কিন্তু জানতে হয়, বুঝতে হয়, চিন্তা করতে হয়, উদ্ঘাটন করতে হয়, রহস্যের অনুসন্ধান করতে হয়, তারপরে সেটা সূত্রে রূপান্তর হয়। তো যাক, এটা বিজ্ঞানের একটি বিষয়। তা আমরা দেখি যে নিউটন আসলে তৃতীয় সূত্র অনুসারে উনি বলতেছিলেন যে প্রত্যেকটি ক্রিয়ারই কিন্তু একটি একটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সমান ও বিপরীত সমান, এটা যেমন আমরা দেখি, যেমন কোন একটি বস্তু যখন কোথাও নিক্ষেপ করা হয় তখন আবার সেটা ফিরে আসে, অর্থাৎ এখানে কিন্তু অনেক হিসাব আছে, গাণিতিক হিসাব অনেক এটা বের করেছেন যে যে গতিতে বা যে বস্তুটি যে গতিতে কোনো কোথাও এটা আঘাত করে বা কোথাও সেটাকে অ্যাকশন করে, ঠিক ততটুক শক্তিতে আবার সে প্রতিফলন ঘটায়। এটাকে বলা হচ্ছে সমান ও বিপরীত। তো এটা এই যে যে সূত্রটা এখানে আসলে ফিলোসফিতে এই সূত্রটা নিয়ে যে পর্যালোচনা করা হচ্ছে, এটা আমরা একটু বের করার চেষ্টা করি। কিভাবে সেটা সম্ভব? যেমন ঔষধ যখন রোগের উপর ক্রিয়া করে, এখন আমরা ওষুধে চলে আসছি। ঔষধ যখন কোন রোগের উপর ক্রিয়া করে, রোগও তখন সমান প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটা কিন্তু
হ্যালো, স্যার কি বেরিয়ে গেছে? মোকাররম সাহেব শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, বের হয়ে গেছেন তো, স্যার অনেক আগে বের হয়ে গেছেন। কতক্ষণ গেছে স্যার? এই 2-3 মিনিট মতো হয়ে গেল। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হয়তো। আপনারা একটু ওয়েট করুন। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এখানে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল মনে হয়, সেজন্য আপনারা মনে হয় শুরু করেন, মানে বুঝতে পারেন না। কতটুকু আপনারা আলোচনা শুনছিলেন, কতটুকু একটু কথা বলেন। হ্যালো, শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে স্যার, আমি মাত্র জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা আমি একটু রিপিট করি যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নিউটনের গতি সম্পর্কীয় তৃতীয় সূত্র। হ্যালো, তৃতীয় সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া ও সমান ও বিপরীত ক্রিয়া, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? হ্যালো, জি স্যার, ঠিক আছে, আপনার শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আর দুটা বিষয় আমাদের আজকের আলোচনা সূচিতে ছিল। একটি হলো নিউটনের তৃতীয় সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া ও সমান ও বিপরীত, আর সমজাতীয় বিকর্ষণ ও বিপরীত জাতীয় পরস্পরকে আকর্ষণ করে, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল আমাদের আজকের প্ল্যানে। যেহেতু কারিগরি সমস্যার জন্য মনে হয় একটু প্রবলেম ছিল, তো দুঃখিত, মনে হয় এখন কোনো সমস্যা হবে না। তো আমরা একটু দেখি যে নিউটনের তৃতীয় সূত্রতে কি ছিল আসলে, যে প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের তৃতীয় সূত্রে বলা আছে। এটা ফিলোসফিক ভাবে চিন্তা করলে আসলে এটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তো আমরা দেখি যে যখন যখন কোনো ঔষধ রোগের উপর ক্রিয়া করে, রোগও তখন প্রতিক্রিয়া সৃষ্টি করে। অর্থাৎ এই কথা বলা হচ্ছে এই জন্য যে ওষুধ যখন রোগের উপর কোনো অ্যাকশন করে, তখন একটা রেসপন্স পাওয়া যায়, অর্থাৎ রোগের একটা তখন সাড়া পাওয়া যায়। সেটা হয়তো বা সাড়া বলতে হয় সেটা বাড়বে, কমবে, ইত্যাদি, বা একটা কিছু হবে আর কি। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে ওষুধটি সুনির্বাচিত ছিল, মাত্রাও ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু কোনো কারণে হয়তো সে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছে কি পারছে না সেটার উপর মানে ভাবতে হবে। তো সেটা পারা না পারার বিষয়টা নির্ভর করছে এই ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান হলে রোগের কোনো উপশম হয় না, অর্থাৎ ফলাফল শূন্য। এই কথা ফিলোসফিক ভাবে ব্যাখ্যা করলে এটাই দাঁড়ায় যে আমি যে সুনির্বাচিত ওষুধটি প্রয়োগ করতে যাচ্ছি সেইটি হয়তোবা সঠিকভাবে নির্বাচিত ছিল না, সঠিক পরিমাণে ছিল না, মাত্রায় ছিল না, ফ্রিকোয়েন্সিতে ছিল না, ইত্যাদি। অথবা যে মানুষটির জন্য আমি ওষুধটি নির্বাচন করলাম সেই মানুষটির জন্য এই ওষুধটি ঠিক ছিল না, যার জন্য সেই ওষুধটি সেখানে কোনো ক্রিয়া করতে পারে নাই, অর্থাৎ সমান সমান দেখাচ্ছে। আর এই ক্ষেত্রে একটা বিষয় আছে, ল অফ দি লিস্ট কোয়ান্টিটি বলা হচ্ছে অনুসারে সামান্য ক্রিয়া থাকতে হবে। অর্থাৎ ঔষধ মানব দেহে ফলাফল প্রকাশ করতে হলে বা রেজাল্ট শো করতে হলে বা তার ক্রিয়া সৃষ্টি করতে হলে তার
অ্যাকশনটা হইতে হবে একটু বেশি। একটু বেশির অর্থ এই দাঁড়ায়, একটু বেশির অর্থ এই দাঁড়ায় সেটা হলো যে আমার ওষুধ হতে সঠিক গুণে মানে বা নির্দিষ্ট মাত্রায় সঠিকভাবে সুনির্বাচিত ওষুধ, তাহলে সেখানে এবং আমি কতবার সেটাকে ব্যবহার করতে বলছি। অনেক সময় দেখা যায় একবার মানে তেমন একবার বা দুইবার তিনবার খেলেও কিছু বোঝা যাচ্ছে না, আস্তে 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 সেটা হ্যাঁ এক সময় ফলাফল প্রকাশ পাইতে থাকবে, অর্থাৎ ওষুধটা কাজ করতে থাকবে। একথার অর্থ হলো যে হয়তো দীর্ঘদিনের সমস্যা নিয়ে রোগী আসলো, কিন্তু আমি একটু এক ডোজ ওষুধ দিলাম, সেটাতে তেমন কিছু নাও হইতে পারে। আবার একটু খাও, আবার খাইলো, দেখা গেল সবই ঠিক আছে। এই মাত্রা বা একটু মাত্রা বাড়ার কারণে বা ধীরে ধীরে সেটা আস্তে আস্তে ওই রোগের উপরে বা লক্ষণের উপরে সেটার প্রভাব বিস্তার করতে থাকবে। এইখানেই হলো নিউটনের দ্বিতীয় সূত্র, যে ক্রিয়াটা হতে হবে ফিলোসফিক দৃষ্টিকোণ থেকে একটু মানে বেশি, তাহলে সেই ফলাফলটা বোঝা যাবে। সুতরাং ঔষধের শক্তি যখন রোগ শক্তির চেয়ে সামান্য বেশি হবে তখন রোগ শক্তি ধ্বংস হয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা কিন্তু খুব সহজভাবে খুব সুন্দরভাবে আমি বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম যে আসলে গাণিতিক একটি সূত্র, এটা কিভাবে দার্শনিকভাবে চিন্তা করলে হোমিওপ্যাথিতে আমরা বিবেচনা করতে পারি। কারণ আমরা তো ফিলোসফি করছি, তাই না? আমরা ফিলোসফি করছি, সুতরাং ফিলোসফির ভিউ থেকে, ফিলোসফির তত্ত্বীয় এবং গভীর চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার সব কিছুই ভাবতে হবে। এখানে অনেক কিছুই পাবেন যেটা আপনি হয়তো চিন্তা করবেন যে এটা কি ফিলোসফি হলো, নিউটনের সূত্র কি ফিলোসফি হলো। তো এই সমস্ত বিষয়ের যে কানেকশন, এই সমস্ত বিষয়ের যে রিলিভেন্স নিয়ে আপনাদের সাথে ব্যাখ্যা করা, সেটাই আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলতে থাকবো যে হ্যাঁ এটাও ফিলোসফি। ফিলোসফি ছাড়া এখানে কোনো কিছুই নাই, সবকিছু ফিলোসফির আওতায়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে নিউটনের গতিসূত্র এবং ফিলোসফি খুব সুন্দরভাবে মিল আছে। কারণ আমরা যখন ওষুধের প্রয়োগ নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম কোনো একটি ক্লাসে, সেখানে ছিল যে সঠিক মাত্রায় সূক্ষ্ম মাত্রায় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার যে কথাটা ছিল, সেই দিন আমরা আলোচনা করছিলাম যে আসলে ফিলোসফির নিয়ম হলো সূক্ষ্ম মাত্রা হবে এবং সুনির্বাচিত হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করার বিষয়টি। তো আমরা পরবর্তী বিষয়ে যাই। একটি বিষয় আমাদের আলোচনার আজকে, সেটা হলো যে সমজাতীয় বিকর্ষণ ও বিপরীত জাতীয় পরস্পরকে আকর্ষণ করে এই বিষয়টি। তো এইটা আসলে আমরা চৌম্বকের ক্ষেত্রে আমরা জানি, তাই না? চৌম্বক পরস্পর মানে বিপরীত মেরু যদি চিন্তা করি, পরস্পরকে কি করবে, বিপরীত ধর্মী পরস্পর, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ, কিন্তু দুইটা বিষয় পরস্পরকে আকর্ষণ করবে এবং সমজাতীয়, দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ সমজাতীয়কে বিকর্ষণ করবে। এইটা আসলে মানে হোমিওপ্যাথিক সায়েন্সে বা হোমিওপ্যাথিক ফিলোসফির আলোকে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখে, তাই না? সমজাতীয় বিপরীত জাতীয় বিষয়টি মেডিকেল সায়েন্সে কিভাবে দেখে। আপনারা একটু মিউট করতে পারেন, হ্যাঁ? কার লাইনটি খোলা আছে মনে হয় না, একটু মিউট করে রাখেন, আমি যখন বলবো তখন আপনারা অন করবেন। ঠিক আছে, একজন মিউট করতে পারেন মনে হয়, আপনার মানে কে যেন লাইন আপনার অন করা আছে আর কি। তো দেখুন, সমজাতীয় বিকর্ষণ ও বিপরীত জাতীয় পরস্পরকে আকর্ষণ করে এই বিষয়টি আমরা কিভাবে ব্যাখ্যা করি। চুম্বক সমবেত বিকর্ষণ করে, তেমনি দুটি রোগ শক্তি খুব ভালোভাবে বুঝতে হবে এটি, তা না হলে আপনি ফিলোসফির আলোকে কোনো ডায়াগনোসিস করতে পারবেন না। কারণ আমরা আগেই দেখেছি যে জ্ঞানের সর্বোচ্চ আসন হলো ফিলোসফি। মেডিকেল সায়েন্স বলি, অন্যান্য সায়েন্স বলি, যে কোনো সায়েন্সের বলি, সর্বশেষ যে স্তর হবে সেটা হলো ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ দার্শনিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে, চিন্তা করতে হবে, আপনি সঠিক মানে সঠিক বিষয়টি বের করে নিয়ে আসতে হবে, উদ্ঘাটন করে নিয়ে আসতে হবে। তো চুম্বক সমবেত বিকর্ষণ করে, তেমনি দুটি রূপ শক্তি যাদের উৎস ভিন্ন,
যেমন রোগ শক্তি ও ঔষধ শক্তি, এই দুইটা রোগ শক্তি এবং ঔষধ শক্তি দুইটার উৎস কিন্তু ভিন্ন। তারা সদৃশ লক্ষণ সম্পন্ন হলে যেটি অধিকতর শক্তিশালী সেটি অন্যটিকে দেহ থেকে বিতাড়িত করে। যেহেতু ওষুধ শক্তি রোগ শক্তি হতে অধিক শক্তিশালী, তাই সদৃশ্য ওষুধ শক্তি সদৃশ্য রোগ শক্তিকে প্রতিহত করে। যে এটা তো স্যার আমরা আগেই জানি যে ওষুধ দিলে বা সদৃশ্য লক্ষণে ওষুধ প্রয়োগ করলে রোগ লক্ষণ দূরীভূত হবে, মানুষ সুস্থ হবে, এটা তো আমরা জানি, সিম্পল জিনিস। এটা কেন এত গভীরভাবে আলোচনার কেন প্রয়োজন? এই জন্যই প্রয়োজন যে আপনি যখন এই বিষয়টাকে দার্শনিকভাবে চিন্তা করবেন, দার্শনিকভাবে চিন্তার বিষয় হলো যে আমাদের দেহে, এটা তো শুধু শারীরিকভাবে চিন্তা করলে হচ্ছে না, মানসিকভাবে চিন্তা করতে হচ্ছে, আধ্যাত্মিকভাবে চিন্তা করতে হবে। এই তিন ভাবে চিন্তার বিষয়ে আমি পূর্বে কথা বলছি যে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক, এই তিন উপায়ে কিন্তু মানুষটি কি হয়? অস্বাভাবিক হয়, অর্থাৎ সমস্যাগ্রস্ত হয়, এই তিন উপায়ে। তাহলে আমাকে কি করতে হবে? যে ভিতরে একটি শক্তি কাজ করতেছে, অর্থাৎ মানসিক শক্তি, মানসিকভাবেও একটা শক্তি কাজ করতেছে, শারীরিকভাবেও কাজ করতেছে, আধ্যাত্মিকভাবে কাজ করতেছে। সেটা যদি এমন হয়, ওটা মিট করুন। সেটা যদি এমন হয় যে মিউট করুন, হ্যাঁ মিউট করতে পারেন, আপনি লাইনটা খুলে রাখছেন কেন? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম যে যদি এমন হয় যে আসলে এই যে শক্তি, তাই না? রোগের একটি শক্তি আছে কিন্তু দেহে, সে অবস্থান করছে, লক্ষণ সৃষ্টি করছে, আরো সমজাতীয় আরো অন্যান্য লক্ষণও কিন্তু সৃষ্টি করতেছে। যেমন আমরা দেখি, কিভাবে দেখি যে একটি লক্ষণ যখন দেহে প্রকাশ পায়, পাশাপাশি কিন্তু আরো অন্যান্য ধীরে ধীরে, যেটা আমরা ক্রনিক ডিজিজ বলি, যে আস্তে আস্তে থাকতে থাকতে সেই লক্ষণ কি করে আরো অন্যান্য লক্ষণ সৃষ্টি করে। যদি সদৃশ বিধানে চিকিৎসা প্রদান করা না হয়, তাহলে সেই লক্ষণ কি করবে? আরো অন্যান্য লক্ষণ সৃষ্টি করতে থাকবে ধীরে ধীরে। তার মানে কি দাঁড়ালো? যে রোগের একটা শক্তি আছে এবং সেই শক্তি কিন্তু মানে শক্তি প্রয়োগ করে দেহে সে ডমিনেন্ট করতে থাকবে, যার ফলে মানুষটি মানে কষ্টের মধ্যে থাকবে এবং আস্তে আস্তে তার কষ্ট আরো বাড়তে থাকবে। এবং সেই কষ্টটা কিন্তু শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে বা আধ্যাত্মিকভাবে তিন ভাবেই হতে পারে। সেই জন্য এই যে রোগের শক্তি আছে, সেই শক্তিকে নষ্ট করার জন্য, অর্থাৎ রোগ শক্তিকে ধ্বংস করার জন্য আমরা ঔষধ শক্তির কথা ভাবতে পারি। আমি সমজাতীয় বিকর্ষণ করে এই বিষয়টি কথা বলছি। ঔষধ শক্তি রোগ শক্তি হতে অধিক শক্তিশালী। আমরা ধরে নিছি যে ঔষধের যে শক্তিটা হবে, সেই শক্তিটা হবে রোগ শক্তির চেয়ে অধিক শক্তিশালী। তাই সদৃশ্য ঔষধ শক্তি সদৃশ্য রোগ শক্তিকে প্রতিহত করবে। এই জন্যই যে রোগের একটি শক্তি আছে, যে শক্তির বলে সে দেহে অবস্থান করে, মনে অবস্থান করে এবং আধ্যাত্মিকভাবে সে অবস্থান করে। এবং সেটাকে দূর করার জন্য আমি এমন একটি ওষুধ প্রয়োগ করব, যে ওষুধটি হবে শক্তিশালী ঔষধ, সদৃশ্য ঔষধ, এবং যেটা অবশ্যই শক্তিশালী। এটাই হলো
সমজাতীয় বিকর্ষণের কথা বলছে। সমজাতীয় মানে কি? সমজাতীয় হলো যে এও সদৃশ্য ওই সদৃশ্য, অর্থাৎ লক্ষণ যেভাবে বলা আছে, যা যা লক্ষণ বলা আছে আমার ওষুধে যেন সেই সেই লক্ষণগুলির বর্ণনা, সেই সেই লক্ষণের অনুসারে যেন ওষুধটি প্রয়োগ করি। ঠিক আছে? যেমন অনেক অনেক লক্ষণ পাওয়া যাবে যে হয়তো সাধারণ লক্ষণ আছে, কিছু কমন সিমটম আছে, সেটাই কিন্তু ওই ওষুধের মূল বিষয় নয়। আমরা এটা ম্যাটারমেডিকা পড়ার সময় আমরা জানবো বা শুনছি বা জানছি যে ওষুধের একটা মূল ধারা আছে, বা মূল একটি সুর আছে, বা মূল একটি বিষয় আছে, যেটাকে মানে ওষুধের মূল কথা বা আসল কথা। সেইভাবে যখন একটি ওষুধ নির্বাচিত হবে তখন ওই মানুষটির জন্য তখন আমরা বলবো যে সদৃশ্য ঔষধ, এবং ওই সমস্যাটি হবে সদৃশ্য ওষুধের সাথে সম্পূর্ণ মিলে যাওয়া একটি সমস্যা। সুতরাং তখন কি করবে? সে সমজাতীয় হয়ে যাবে, সমজাতীয় হয়ে যাবে, আদারওয়াইজ সমজাতীয় হবে না। সমজাতীয় না হলে কি করবে? বিকর্ষণ করতে পারবে না, রোগকে দূরীভূত করতে পারবে না। এই কথাই কিন্তু বলা হচ্ছে। সমজাতীয় বিকর্ষণ করার অর্থ হলো ফিলোসফির দিক থেকে এটাই, যে রোগের যে বৈশিষ্ট্য, ওষুধের যে বৈশিষ্ট্য, অর্থাৎ কষ্টের যে বৈশিষ্ট্য, ওষুধের যে বৈশিষ্ট্য, সেটা এক হবে, যত দূর সম্ভব মূলে এক থাকবে। তাহলে সে বিকর্ষণ করতে পারবে দেহ থেকে, মন থেকে, এবং আত্মিকভাবে, যেটাকে স্পিরিচুয়াল ফ্যাকাল্টি বলা হয়, সেসব জায়গা থেকে ওই কষ্টগুলিকে সে দূরীভূত করতে পারবে। অবশ্যই তার মাত্রা হবে, বা পরিমাণটা হবে, বা ক্ষমতাটা হইতে হবে রোগ শক্তির চেয়ে একটু বেশি, তা না হলে সে সদৃশ্য হলেও পারবে না। আজকের আলোচনায় এই পর্যন্ত আমি কয়েকটা জিনিস চলে আসলো, যেটা হলো যে ওষুধের শক্তি হবে একটু বেশি হতে হবে, অবশ্যই সদৃশ্য হতে হবে, সদৃশ্য না হলে সমান সমান হয়ে যাবে। যদি কোনো কারণে সমান সমান হয় তাহলে ফলাফল শূন্য হবে, কিছুই বোঝা যাবে না। আর এখানে ধরেই নেওয়া হচ্ছে ওষুধের একটা শক্তি আছে, শক্তিশালী, কিন্তু সেটা সদৃশ্য হলে সে অবশ্যই রোগ শক্তিকে প্রতিহত করতে পারবে। এটাই ছিল মূল বিষয়। এটা হলো বিকর্ষণের বিষয়। আর বিপরীত জাতীয় স্যার পরস্পরকে আকর্ষণ করে। হ্যালো, আমি স্যার আমি সুযোগ দিচ্ছি, বলেন। হ্যাঁ, স্যার রোগ শক্তি চাইতে ওষুধ শক্তি যে একটু বেশি হবে সেটা কিভাবে নির্ধারণ করব? যে হ্যাঁ, রোগে এটা একটা এখানে আমার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যখন রোগ শক্তির চেয়ে ওষুধের শক্তি বেশি কিনা কেমনে নিরূপণ করব, বিষয়টি হলো এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক নিয়ম নীতি বলি, বা ম্যাটারমেডিকা বা ওষুধ প্রয়োগ পদ্ধতি বলি, বা প্র্যাকটিস অফ মেডিসিনের কায়দাই বলি, যে কোনো ভাবে বলি না কেন, অর্থাৎ ওষুধের যে প্রায়োগিক বিষয়, অ্যাপ্লিকেশন অফ মেডিসিন বা ম্যানেজমেন্ট, এইসবের আলোকে যদি আমরা বৃহত্তর ভাবে চিন্তা করি, শুধু একটা দুটো বিষয় নয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ওষুধের যে শক্তি তা রোগ শক্তির চেয়ে কম বা বেশি আছে। এটা আমরা কেমনে বুঝবো? এটা খুব সহজে বুঝতে পারবো যে আমি যখন ওষুধটি প্রয়োগ করবো, ওষুধটি কাজ করছে কিনা, ওষুধটি তার ফলাফল প্রকাশ করতে পারছে কিনা, তার অ্যাকশন প্রকাশ পাচ্ছে কিনা, প্রতিফলন দিতে পারছে কিনা, ফলাফল দিতে পারতেছে কিনা। তো এখানে আমি আগেই বলছিলাম যে শক্তি বলতে এমন বোঝাচ্ছে না পরিমাণে, যে তার চেয়ে বেশি পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ, অর্থাৎ এটা অ্যামাউন্টের কথা বলা হচ্ছে না। এটা যেহেতু শক্তিকৃত ওষুধ, সুতরাং শক্তিতেই সেটাকে বিবেচনা করা হয়। অর্থাৎ যখন সদৃশ্য ওষুধ হবে, সঠিক মাত্রায় হবে, সঠিক নিয়মে প্রয়োগ হবে, এবং অন্যান্য নিয়ম অনুযায়ী যখন রোগী সেটা সেবন করবে, তখন এই ওষুধটি সঠিক নিয়মে, সঠিক মাত্রায়, সঠিক পরিমাণে, সঠিক নিয়মে
এই যে সমস্ত বিষয়ে যখন সে রোগী সেবন করতে থাকবে, তখন ধরে নেওয়া হচ্ছে, তখনই বলা হচ্ছে যে তখনই এই ওষুধটি রোগ শক্তির চেয়ে বেশি শক্তিশালী হবে, এই কথাই বলা হচ্ছে। এটা কিন্তু কোনো মেজারমেন্ট দিয়ে করা যাবে না, শুধুমাত্র লক্ষণ এবং তার কাজ প্রকাশ করতেছে কিনা, ওষুধটি কাজ করতেছে কিনা দেয়, সেটার মানে অবজারভেশনের মাধ্যমে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার ওষুধটির নির্বাচন ঠিক হয় নাই, ওষুধের শক্তি ঠিক হয় নাই, তাই ওষুধ তার ক্ষমতা প্রকাশ করতে পারছে না। দেখা গেল যে অন্যান্য লক্ষণ সৃষ্টি করতেছে, হয়তো যে একটি যা লক্ষণ ছিল না সেই লক্ষণটা নতুন ভাবে তৈরি হয়েছে, নতুন ভাবে চলে আসছে, তখন আমরা কি ধরে নিব যে হ্যাঁ, সেটাও কিন্তু সে প্রকাশ করতেছে, কিন্তু সেটা আমার কাম্য ছিল না বা সেটা আমার টার্গেট ছিল না, কারণ মানুষটিকে আরো কষ্ট বাড়িয়ে দিচ্ছে। সুতরাং সেটা আমার প্রকাশ করলেও, সেই লক্ষণ প্রকাশ করলেও আমি সেটাকে ধরে নিতে পারবো না, কারণ আমি সেটাকে টার্গেট করি নাই বা সেই অনুসারে আমি রোগীকে মানে ওষুধ প্রয়োগ করি নাই, সেই উদ্দেশ্যে রোগীকে আমি ওষুধ প্রয়োগ করি নাই। সুতরাং ওষুধের ক্ষমতা বুঝতে হবে এই সমস্ত লক্ষণ অবজারভেশনের মাধ্যমে, রোগীর কষ্ট কমছে না বাড়ছে তা পর্যবেক্ষণের মাধ্যমে। তো যাক, বিপরীত জাতীয় বিষয়টা কি আসলে দেখি। মানব দেহে যদি বিসদৃশ্য দুটি রোগ মিলিত হয়, এখানে কিন্তু আরেকটা ঘটনা চলে আসছে, বিসদৃশ্য দুইটা রোগ, এবং নতুন রোগটি যদি পূর্বের অবস্থানরত রোগটি থেকে অধিকতর শক্তিশালী হয়, তাহলে রোগ দুটি বারবার ক্রিয়াস্থলে অবস্থান করে রোগ লক্ষণ প্রকাশ করে জটিল লক্ষণ সমূহ সৃষ্টি করে। এইভাবে বিসদৃশ্য সিফিলিস সুরাকে বা সুরা সিফিলিসকে আকর্ষণ করে পরস্পরকে অবস্থান করে রোগীর অবস্থা জটিল করে তোলে। এই বিষয়টা বোঝার চেষ্টা করে। এখানে বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন দেখি যে অনেক অনেক ধরনের সমস্যা নিয়ে রোগী আসছে, সমস্যার কোনো শেষ নাই। রোগী যখন ডাক্তারের চেম্বারে আসবে, যখন সে বর্ণনা করবে তার কষ্টের কথা, যদি সেটা ক্রনিক ডিজিজ হয়, হয়তো বা একটু হয়তো অল্প কিছু বিষয় বা কয়েকটি লক্ষণের উপর জোর দিয়ে কথা বলবে রোগী। যদি সেটা দেখা গেল যে আমি ভুল বললাম, যেটা হলো একুট সমস্যা নিয়ে আসলে হয়তো সে কিছু অল্প সমস্যার কথা বা কষ্টের কথা বলে সে সুনির্দিষ্ট দু একটি লক্ষণ বা কষ্টের কথা বলে শেষ করবে। কিন্তু দেখা যায় যদি ক্রনিক রোগী আসে, তাহলে তার কষ্ট খাতায় পাতার পর পাতা লেখলেও শেষ হবে না। এখন মূল বিষয়টা হলো এটাই যে বিসদৃশ্য দুইটা রূপ, বিসদৃশ্য অর্থাৎ এখানে জটিল একটা পরিস্থিতি, অর্থাৎ কমপ্লেক্স সিচুয়েশন, অর্থাৎ একাধিক সমস্যা, অনেক সমস্যা থাকতে পারে। নতুন রোগটি যদি পূর্বের অবস্থানরত রোগটি থেকে অধিক শক্তিশালী হয়, তাহলে রোগ দুটি বারবার ক্রিয়াস্থলে অবস্থান করে। অর্থাৎ এই কথা এরকম, যেমন ধরেন একজন দীর্ঘদিনের সমস্যা, অথচ সে যখন একটু ঠান্ডা জ্বরে আসলো, তার অন্যান্য সমস্যা আছে, ক্রনিক ডিজিজের সমস্যা রয়ে গেছে, তো এমনিতেই কিন্তু সে পূর্বে থেকে এই সমস্যায় ভুগতেছে, কিন্তু সে হয়তো এই যে জ্বর কাশি সর্দি এগুলা নিয়ে আসছে। তার মানে কি আমরা বলতে পারি তার দেহে কি আর রোগ নেই? সে কি শুধু ওই জ্বর বা সর্দি কাশির রোগী না, তার যে পূর্বে অনেক কষ্টে ভুগতেছে সেগুলার ইতিহাস কিন্তু আমরা রোগীর কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। শুধু জ্বর বা সর্দি কাশি যে নিয়ে এই মুহূর্তে সে এটা বলছে, পাশাপাশি আরো অন্যান্য রোগ তার দেহের ভিতরে রয়ে গেছে, অন্যান্য কষ্ট তার দেহের ভিতরে আছে। এই জন্য কিন্তু এখানে বলছে যে এইভাবে বিসদৃশ্য সিফিলিস সুরাকে, অর্থাৎ এই যে মায়াজমেটিক বিষয় এখানে জড়িত,
অর্থাৎ দেহে যে মায়াজম গঠিত সমস্যা বা মায়াজম গঠিত কষ্ট বা রোগ যদি বলি বা লক্ষণ যদি বলি, এগুলা কিন্তু দেহের ভিতরে আছে। এখন এগুলা যদি দেহের ভিতরে থাকে তাহলে কি হবে? এই যে বিষদৃশ্য সিফিলিস, এই যে বিষদৃশ্য অবস্থায় কিন্তু বিরাজমান। এখানে আপনি কোনো একটা কিছুকে ধরতে পারতেছেন না যে না আপনি এটাকে ধরে চিকিৎসা করবেন। তখন হবে কি, দেখা যায় যে এই যে সূরা, হ্যাঁ, বিষদৃশ্য যে সিফিলিস সূরা, এই যে সূরা সিফিলিস সাইকোসিস এই সমস্ত মায়াজামের কথা আপনারা শুনছেন বা জানেন, তখন কিন্তু আমি ফিলোসফির কায়দায় কথা বলতেছি, সেইভাবেই আমি চিন্তা করতেছি। আমি সূরা সিফিলিস পড়াইতেছি না, আমি বলতেছি যে যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আমাকে ভাবতে হবে কিভাবে, আমি এই মানুষটির জন্য কিভাবে ভাববো, কিভাবে চিন্তা করবো, কিভাবে আমি প্রেসক্রিপশন করবো, কিভাবে আমি এগোবো এই মানুষটির জন্য। তো এই ক্ষেত্রে হয় কি, ঘটনাটা কি ঘটতেছে দেখেন, এই সিফিলিস সূরা বা সূরা সিফিলিসকে আকর্ষণ করতে থাকে, পরস্পরকে অবস্থানে থাকে, নিজের অবস্থানে থাকে। এ কথার অর্থ হলো এই যে আপনি যখন দেখেন যে কোনো একটা কারণে আপনি দেখা গেল যে একটা সমস্যা নিয়ে আসলেন, দেখা গেল সূরা মাথাচাড়া দিয়ে ওষুধ দিলেন, সেখানে দেখা গেল সূরা সক্রিয় হয়ে গেছে, বা দেখা গেল পূর্বের এক সমস্যা সমস্যা চলে আসছে। ডাক্তার রুগী বললো যে ডাক্তার আমার তো এই সমস্যা অনেক আগে ছিল, মাঝখানে নাই, কিন্তু এখন আমি ওষুধ খাওয়ার পরে বা আমার এই যে দেখা গেল সর্দি কাশির সাথে ওই আগের সমস্যাটা চলে আসছে। এ কথার অর্থ এই দাঁড়ায় যে সাময়িকভাবে রুগী হয়তো এই কষ্টটা ফিল করতেছিল না, কিন্তু সেটা দেহের মধ্যে আছে, মনের মধ্যে আছে, বা তার এই বিভিন্ন ফ্যাকাল্টিতে এগুলো আছে, কিন্তু কোনো কারণে তার এই সাময়িক যে সমস্যার কথা সে বলছে এটার সাথে পূর্বের সমস্যাগুলি চলে আসছে। এই যে একটা জটিল পরিস্থিতি, এখানে কিন্তু বলছে যে এই রোগ লক্ষণ প্রকাশ করে জটিল সমস্যার সৃষ্টি করে। এইভাবে বিষদৃষ্ট সিফিলিস সূরাকে এবং সূরা সিফিলিসকে আকর্ষণ করে থাকে, পরস্পরকে অবস্থান করে রোগীর অবস্থা কি করে তোলে, জটিল করে তোলে। এটাই হলো বিপরীত জাতীয় আকর্ষণ। অর্থাৎ আমার একটি সমস্যা আরেকটি সমস্যাকে টেনে নিয়ে আসতেছে, একটি সমস্যা আরেকটি সমস্যাকে টেনে নিয়ে আসতেছে। এটা কিন্তু আপনার বুঝতে হবে। আবার আমরাও কিন্তু অনেক সময় ভুল ওষুধ প্রয়োগ করে, এখানে কিন্তু এটাকে স্বীকার করলে চলবে না, ভুল ওষুধ প্রয়োগ করে আমরাও কিন্তু একটি জটিল অবস্থা, মানুষটির জন্য জটিল অবস্থা সৃষ্টি করতেছি। এটাও কিন্তু ফিলোসফির কায়দায় ভাবতে হবে। অথবা রোগী কোনো উপায়ে বা কোনো একটি পদ্ধতিতে সে ওষুধ সেবন করলো যেটা হয়তো সদৃশ্য ছিল না, ওই মানুষটির জন্য সুনির্বাচিত ছিল না, প্রাকৃতিক উপায়ে সুনির্বাচিত ছিল না, সুতরাং তাহলে কি হলো, সেটা বিষদৃশ্য হয়ে যাবে এবং সেটা কি করবে, একটি সমস্যা বা একাধিক সমস্যা দেহের ভিতরে বা মনের ভিতরে তৈরি করবে। তার মানে কি, আমরা অনেক সময় বলি না যে একটি রোগ আরেকটা রোগকে টেনে নিয়ে আসতেছে, একটি কষ্ট আরেকটি কষ্টকে টেনে নিয়ে আসতেছে। আমি দেখা গেল জ্বরের জন্য চিকিৎসা করতেছি, জ্বর ভালো কিছু হলো বা না হলো বা যাই হলো না কেন আরেকটি সমস্যা টেনে নিয়ে আসতেছে। সুতরাং এইভাবে যে মায়াজমের উপর যখন আঘাত করতে থাকবে, মায়াজমের উপর যখন আকর্ষণ বিকর্ষণ হতে থাকবে, তখন একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে। এটাই হলো ফিলোসফির ভাষায় বলা হচ্ছে যে বিপরীত জাতীয় আকর্ষণ করার বিষয়। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এই জন্য এই ফিলোসফির আলোকে চিন্তা করলে আমাকে অনেক গভীর থেকে ভাবতে হবে, অনেক সুশৃঙ্খল ভাবে আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমার কি করণীয়, ডাক্তার হিসাবে আমার কি করণীয়, আমাকে কিভাবে প্রেসক্রিপশন করতে হবে, আমি রুগীকে কি বলতে হবে ইত্যাদি। তো এটুকু আমার আজকের বলার ছিল। আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? না স্যার, শুনতে পাচ্ছি না, প্রশ্ন নেই। আচ্ছা, তো এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। আর
পরীক্ষায় হয়তো আপনার পরীক্ষায় হয়তো খুব মানে শর্টকাট প্রশ্ন থাকতে পারে, এটার জন্য আপনি হয়তো সেভাবে আনসার দিলে ভালো নাম্বার পাবেন, সমস্যা নেই, কিন্তু ভালোভাবে বুঝতে হবে, প্র্যাকটিস করার জন্য, রুগী দেখার জন্য। তো আশা করি সবাই আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছেন এবং এটা আপনার জ্ঞানকে আরো বেশি মজবুত করেছে এবং অনেকটা শানিত করেছে। আপনারা হয়তো এই বিষয়গুলো প্রয়োগ করে ভালোভাবে রোগী দেখতে পারবেন, প্রেসক্রিপশন করতে পারবেন। তো আর যদি কোনো প্রশ্ন না থাকে আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। জয়ন্ত দা আছেন? জি স্যার। যদি কোনো প্রশ্ন না থাকে ক্লাস শেষ করে দিতে পারেন। স্যার রেকর্ডিং অফ করে দিব? জি, মনে হয় প্রশ্ন নাই, আমরা এখানে শেষ করতে পারি। ধন্যবাদ সবাই।